সুমুখে। দর্শক, লোকে বলে চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব এবং তার জন্য থাকতে হয় ধৈর্য, মনোবল এবং সেই সাথে দর্শকদের ভালোবাসা। আজ আমাদের মাঝে একজন গুণী ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। তিনি একাধারে অনেক গুণের অধিকারী। তিনি গায়ক, তিনি সঙ্গীত পরিচালক, তিনি সঙ্গীত শিল্পী এবং সেটা তো সকলেই জানেন এবং নাম বললে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন আপনারা। আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের মাঝে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাব্বির জামানকে। শুভ সকাল, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে পেয়েছি, অবশ্যই ভালো থাকাটাই অনিবার্য, কারণ আমরা একজন সুন্দর মানুষকে পেয়েছি যার আসলে গুণের কথা যতবারই বলি ততবারই সকলেই জানেন যে আপনি আপনার লাইফে কতটা ভালোবাসা পেয়েছেন দর্শকদের এবং দর্শকদেরকে কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন। আমি যদি বলি যে টিভি, রেডিও, জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে জায়গাটা, বাংলাদেশকে যেভাবে আপনি ইন্টারন্যাশনাল এবং জাতীয়ভাবে সবসময় এগিয়ে নিয়ে যাচ্ছেন, রিপ্রেজেন্ট করছেন ভালো ভালো কাজ দিয়ে, সেটা বেশ দারুণ একটা বিষয়। কিন্তু অর্জন নিয়ে একটু জানতে চাই যে জীবনের এত অর্জন আপনার এসেছে, সেই অর্জনটা আপনাকে কতটা উপলব্ধি করায় বা কতটা আপনাকে আবেগপ্রবণ করায়? অর্জনের বিষয়টা বলতে গেলে দেখবেন, যদি একজন সর্বোচ্চ অ্যাওয়ার্ড পাওয়া মানুষকেও যদি জিজ্ঞেস করেন, সৃষ্টিশীল মানুষকে, দেখবেন যে সে বলবে যে তার এখন পর্যন্ত কোনো অর্জনই হয়নি। তো ক্রিয়েটিভ মানুষ যারা যারা মানে ক্রিয়েটিভ কাজ করেন, তাদের ক্ষেত্রে তাদের স্বপ্নটা কিন্তু অধরাই রয়ে যায় একবারে জীবনের শেষ সময় পর্যন্ত। তো ভালো কাজ তৈরি করা এবং দর্শকদের ভালোবাসা পাওয়াটাই আসলে আমার মনে হয় সবচেয়ে বেশি বড় অর্জন। তো এইটা যখন পাচ্ছি, তো আলহামদুলিল্লাহ, আর কিছু আসলে খুব একটা চাই না বা চাওয়ার প্রয়োজনও নেই। কারণ আল্লাহ তাআলা সবাইকে এই সম্মানটা দেন না, যে সম্মানটা নিয়ে আমাদেরকে দিয়েছেন। তো এটা একটা বড় ব্যাপার। তো এটা অবশ্যই ইন্সপায়ার করে এবং ভালো কাজ আরও বেশি করতে আমি সবসময় আমার গানের কথায়, সুরে চেষ্টা করি বেসিক জিনিসটা রাখার জন্য। বেসিক জিনিস বলতে মানে আমাদের দেশীয় মিউজিকের যেই ব্যাপারটা ওটা রাখার জন্য, আর সেই সাথে সাউন্ডটা তো মডার্ন হবে। তো সব মিলিয়ে এটা আমাকে ইন্সপায়ারই করে আসলে, আপনি যেটা বললেন। এবার একটু পুরনো সময় যেতে চাই, যখন আপনি নতুন করিতে ছিলেন এবং পরপর দুবার আপনি স্বর্ণ ও রৌপ্য পদক জয় করেছেন। সেই সময়টা কেমন ছিল আপনার জন্য? তখন তো অনেক ছোট আসলে, তখন আমার বয়স কত, খুব বেশি হলে 10। তো সেই সময়টার আসলে তখনকার পুরস্কার প্রাপ্তির বিষয়টা এতটা বুঝতে পারিনি এখন যেভাবে বুঝি, কারণ সেটা একটা জাতীয় পর্যায়ের পুরস্কার। এবং যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আসলে মিউজিক, আমার গান বাজনা, আমার নানা, আমার মা সবাই আর্টিস্ট, সিঙ্গার। তো এই কারণে আসলে আমাকেও দেখা যাচ্ছে রক্তেই আমাকে অটোমেটিক্যালি টান দিয়ে মিউজিকে নিয়ে আসছে। তো সেক্ষেত্রে আসলে নতুন করে ওটা দিয়েই শুরু বলতে গেলে, সত্যি কথা। তারপরে তো ধরেন আমরা যখন ছোট ছিলাম তখন তো অনেক কম্পিটিশনের একটা রিয়েলিটি শোর যুগ ছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরপরে একটু বড় হওয়ার পর স্টার সার্চ একটা কম্পিটিশন হয়, তারপরে ক্লোজ আপ ওয়ান হয়। সব মিলিয়ে আসলে এই তো কম্পিটিশন করতে করতে, পরীক্ষা দিতে দিতেই এই পর্যন্ত আসলাম এবং জীবনের শেষ সময় পর্যন্ত পরীক্ষাই দিতে হবে আসলে। আসলে পরীক্ষা দেওয়ার সময় কখন কখন কিভাবে হয় কেউই বলতে পারে না। আচ্ছা, আমরা এই মুহূর্তে একটা গান শুনতে চাই আপনার কাছে। কোন গানটি শোনাবেন? এক কাজ করি, কিছুদিন আগে বলতে গত 4-5 দিন আগেই এটিএন ফোক স্টুডিও নামে একটা নতুন আমাদের একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল উদ্বোধন হলো এবং সেটার সম্ভবত উদ্বোধনী গানটাই আমারই গিয়েছে। সাধারণত সবাই আমাকে তো আসলে বাংলা গান বা আধুনিক গান শুনেছেন, আমার ভয়েসে ফোক শুনেননি। এবার আমি মান্নান মোহাম্মদ ভাইয়ের লেখা সুরে একটা ফোক গিয়েছি, একদম পিওর ফোক, ওইটা একটু করে শোনাই। ধিকি ধিকি আগুন জ্বলে রে বন্ধু, ধিকি ধিকি আগুন জ্বলে রে বন্ধু, ধিকি ধিকি আগুন জ্বলে রে বন্ধু, আমার পোড়া কলিজায়। কি আগুন লাগাইলি রে চোখের পানি দিলেও বেড়ে যায় আমার, কি আগুন লাগাইলি রে চোখের পানি দিলেও বেড়ে যায়। বাহ,
দারুণ। বাকিটা সবাই ইউটিউব থেকেই শুনেন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার একটু জানতে চাই যে এটিএন ফোক স্টুডিওতে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন, এবং এই কাজ করে কি মনে হলো যে এই ধরনের কাজ কতটা দরকার ইন্ডাস্ট্রিতে? প্রথম কথা হলো, এটা আমার মান্নান ভাইয়ের সঙ্গে প্রথম কাজ। মান্নান মোহাম্মদ তো একজন লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর, সিঙ্গার অ্যাজ ওয়েল। ওনার অসংখ্য হিট গান আছে, ফোক প্যাটার্নের গান। বাংলাদেশের অনেক গুণী শিল্পীরা তার গান গেয়ে তারা নিজেরাও সমৃদ্ধ হয়েছেন সত্যি বলতে। তো যখন ভাইয়া আমাকে বিটিভিতে একদিন দেখা হলো, তো বললো যে আমি তোকে দিয়ে কিন্তু একটা ভিন্ন রকমের গান গাইতে চাই, তুই কি গাবি? তাই বললাম যে এখন অ্যাজ এ কণ্ঠশিল্পী আমি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি। মানে মিউজিক ডিরেক্টর কোনো চ্যালেঞ্জ দিলে ওটা যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হয় ততক্ষণ পর্যন্ত আমার আসলে ঘুম হয় না। তো আমি বললাম যে চলেন। তো পরে এর কতটুকুই কথা, বেশ কয়েক মাস পরে ভাইয়া একদিন আমাকে সরাসরি ফোন দিলেন যে একদিন তো এটিএনে আসতে হয় স্টুডিওতে, ভয়েসটা দিয়ে যা, আমি তোকে গাইড পাঠাচ্ছি। তো গাইড পাঠ শোনার পর ওনার গায়কিটা একদম ডিফারেন্ট। মানে ভাইয়ের গায়কিটা একদম পিওর ফোকের যে স্টাইল। তো আমি তো আধুনিক গান করি, ব্যান্ডের গান করি, তো আমার জন্য ওইটা আসলেই চ্যালেঞ্জিং ছিল। তো আমাকে বললো যে তুই কি পারবি? এইটা বলার পর আমারও একটু তখন মনে হলো যে, তাই আমি বললাম যে যান, চ্যালেঞ্জ নিলাম। তো গানটা এখন তো আমি খুব খালি গলায় শুনিয়েছি অল্প করে। গানটা যখন গাইলাম আমি, গানটা একটু একটু কান্না কান্না ঢঙে গাইতে হয়। গানটা আমি গেয়েছিও সেভাবে, মানে একদম ভাইয়া যেভাবে বলেছেন। তো আমি গাইতে গাইতে কেন্দ্রেও দিছি এক জায়গায় গানের মধ্যে। তো যেটা হচ্ছে যে ফোক বিষয়টা না, মানে দেখবেন আপনি যেই রকম গানই শোনেন না কেন, নজরুল শুনেন, রবীন্দ্র শুনেন, ব্যান্ডের গান শুনেন, সিনেমার গান শুনেন, সামহাও আমাদের বাংলাদেশিদের ফোক গানটা কেন জানি খুব টাচ করে। কোনো না কোনোভাবে দেখবেন আপনার ভালো লাগবেই। এটা আসলে আমাদের জিনগতভাবে আমরা আসলে এই টিউন, এই সুরের ধরনটা আমরা পছন্দ করে থাকি। তো আমি গাইলাম, আমারও ডেফিনেটলি বেগ পেতে হলো, কিন্তু সবচেয়ে বড় যেটা ভালো লাগার কারণ, গান গাওয়ার পর ভাইয়া আমাকে জড়ায় ধরে ফেলছে যে তুই তো আমার থেকেও ভালো গাইলি, তুই যে এটা এইভাবে ডেলিভারি দিবি আমি স্বপ্নেও ভাবি নাই। তো এরপরের থেকে সেকেন্ড গানটাও গাইলাম পরের দিন এসে। তো দুটো গান গেয়েছি, একটা তো এই আমারটা দিয়েই সম্ভবত চ্যানেলটা স্টার্ট হলো, ধিকি ধিকি আগুন জ্বলে রে বন্ধু। তো 400 গানের প্রজেক্ট, আসলে 400 মৌলিক গান। এইটা সবচেয়ে বড় কথা যে মৌলিক গান, কারণ এখন সামহাও সবাই কোনো না কোনোভাবে দেখবেন কাভার গান করছে খুব বেশি, সে প্রতিষ্ঠিত শিল্পী হোক, পুরনো শিল্পী হোক, আর নতুন শিল্পী হোক। তো একটা শিল্পের যদি নিজস্ব গান না থাকে না, তাহলে কিন্তু তার আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যায়। তো এটার জন্য আমি সবার আগে এটিএনকে একটা থ্যাংক ইউ দিব যে এত বড় একটা দুঃসাহসিক প্রজেক্ট তারা হাতে নিয়েছে, যে মৌলিক গান একটা শিল্পীকে যেমন বাঁচিয়ে রাখে, গানকেও বাঁচিয়ে রাখে, এবং সেক্ষেত্রে মান্নান মোহাম্মদ ভাইকেও ডেফিনেটলি একটা একদম অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বাহ, চমৎকার বলেছেন। আসলে এই ধরনের কাজগুলো, আর লোকসঙ্গীত মানুষের মনের কথা বলে, আত্মার কথা বলে, এবং মাটির গান হিসেবে এটা আমাদেরকে বারবারই টানে। এই কারণে মনে হয় আলাদা ধরনের আবেগ কাজ করে। একদম। এবং এখানে আরেকটি বিষয় আমরা দেখেছি যে নতুন যারা কাজ করছেন তাদেরকেও কিন্তু একটা কোলাবোরেশন হচ্ছে এখানে। তো এই যে বিষয়টা, এটা আপনি কিভাবে দেখছেন? এটা তো ডেফিনেটলি ভালো, তাই না? কারণ যেমন আমি ধরেন অনেক বছর ধরে এই গান করি, তো যেমন একটা রিয়েলিটি শোর মাধ্যমে আমি আজকে ন্যাশনাল মিডিয়াতে কাজ করছি। তো এই জিনিসটা যেমন এখন অনেকটা কমে গেছে, এখন কিন্তু ওই চান্সেসটা নেই। তো যেই সুযোগটা এখন আছে সেটা হলো সোশ্যাল মিডিয়া থ্রু আমরা নতুন নতুন অনেক শিল্পীকে পাচ্ছি, যদিও অনেকে ভাইরালভাবে পাচ্ছি, খুব বাজেভাবে পাচ্ছি, আবার একদম সব বাজে বললে ভুল হবে, কিছু ভালো সিঙ্গারও কিন্তু আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে এটিএনের মতো এত বড় একটা প্ল্যাটফর্মে একটা নতুন আর্টিস্ট যদি তার ট্যালেন্টটা শো করতে পারে, এটা কিন্তু তার জন্য যেরকম অনেক ভাগ্যের, এবং এটিএনকেও একটা সাধুবাদ জানাতে হয়েছে, নতুন ট্যালেন্ট তারা একেবারে মাটি থেকে তুলে নিয়ে আসছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে খুব ইচ্ছে করছে, এবারে কোন গানটি শোনাবেন? গত রোজার ঈদে আমার চ্যানেল থেকেই একটা গান বেরিয়েছে, সাব্বির জামান চ্যানেল থেকে। তো ওই গানটাই গাই, ওটা আমারই সুর করা এবং জীবকের লেখা ছিল। নেশারে ঘোর লাগবে তোর এলো চুল উড়ালে,
তোকে পুরোটাই নেব, আমি আমার দখলে, নেশার ঘোর লাগবে, তোর এলো চুল উড়ালে, তোকে পুরোটা নেব, আমি আমার দখলে, চোখ বুঝলে শুনি আমি তোর মন কি বলে, সুখী হয়ে যাব আমি তুই আমার হলে, আমার হলে। বাহ, অসাধারণ, অনেক অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে। এখন তো সবাই এই যে যে যুগে এখন আমরা আছি 2026 সাল আলফা এবং জেনজি জেনারেশনের মাঝামাঝি, তো এই সময়টাতে দেখা যায় সবাই একটু ক্রেজ একটা ম্যাটার করে, যে ভাইরাল হওয়া, ট্রেন্ডি থাকা এবং ফেমাস থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? একজন সঙ্গীত শিল্পীর জন্য গান ভাইরাল হওয়াটা কতটা দরকার, বা এটা নেগেটিভ পজিটিভ সাইড আছে? যেটা হচ্ছে যে অ্যাক্টিভ থাকাটা জরুরি। জীবন যখন যেখানে যেমন আমাদেরকে সেভাবেই অ্যাক্ট করতে হবে, বাট পজিটিভ ওয়েতে। তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সবাই টিকটক, ইনস্টা, ফেসবুক বা অন্যান্য আদার প্ল্যাটফর্মে অনেক বেশি অ্যাক্টিভ, এবং ইউটিউবে। সো তারা সবাই দেখা যাচ্ছে যে একজন সেই সুদূর গ্রাম থেকে বসেই সে তার কন্টেন্টগুলো আপলোড করছে, সেখানেই হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, তো মানুষ দেখছে। তো এখন মানুষের কাছে কাজ পৌঁছানোটা অনেকটা ইজি হয়ে গেছে। আগে যে জিনিসটা অনেক স্ট্রাগল করতে হতো একটা মানুষকে, ইজি হয়ে যাওয়ার কারণে একটা জিনিস যেটা খারাপ হচ্ছে, যে অনেক খারাপ কন্টেন্টও চলে আসছে, যেটা সাধারণ মানুষের হাতে পড়ে সেটা আরো বেশি পপুলার হয়ে যাচ্ছে। তো যেটা আসলে আমাদের দেশ এবং জাতির জন্য একটা বিপদ বয়ে আনছে। কিন্তু তো আমরা যারা দর্শকরা আছি, এর আগেও আমি অনুষ্ঠানে বলেছিলাম যে দর্শক যারা আছে তাদের একটা অনেক বড় দায়বদ্ধতা আছে। সেটা হলো আমি কি দেখছি, কি শেয়ার করছি, ওটার উপর নির্ভর করছে কিন্তু অনেক কিছু। শুধু যদি ভাবেন যে আমার প্রোফাইলে আমি যা খুশি শেয়ার করলাম, ইটস নট দ্যাট। আপনার প্রোফাইলটা কিন্তু এটা আপনার বানানো প্রোফাইল না, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এইটার সার্ভারটা আমেরিকাতে, এবং এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল করছে এই আপনার প্রোফাইলটা। তো আপনি প্রোফাইলে একটা বাজে জিনিস যখন তুলবেন, সেখানে আপনার যেরকম নাম খারাপ হবে, এবং আপনার অন্যান্য ভাষাভাষী যারা বাংলাদেশকে চেনে না, তারা যখন সেই কন্টেন্টটা দেখবে, তখন বাংলাদেশের নাম আরও বেশি খারাপ হবে। সো এইটা শুধুমাত্র আপনি আপনার প্রোফাইল যা খুশি তাই করবো, এটা হবে না। এটা আপনি আপনার বাসায় করতে পারেন, বাট নট সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে শেয়ার করতে হবে খুব সাবধানে, বুঝে, এবং আমার পার্সোনালিটির সঙ্গে যাচ্ছে কিনা, এবং আমার দেশকে রিপ্রেজেন্ট, আমার দেশের কোনো ঝামেলা হচ্ছে কিনা। এটা আপনি যদি দেখবেন, বাংলাদেশের সেরা নায়ক যদি সার্চ দেন, এমন একজনের নাম আসবে যার নাম শুনলেই আপনি সকাল সন্ধ্যা দূর করেন। বাট এটা আমরা দুষ্টামি করতে করতে এমন একটা জায়গায় তাকে নিয়ে গেছি, যেটা আমাদের দেশ এবং সংস্কৃতির জন্য একটা বিশাল বড় বাধা হয়ে দাঁড়াইছে। তো এগুলা দুষ্টামির ছলে আমরা অনেক কিছু করে ফেলি, যে জিনিসটাকে আমাদেরকে খুব সচেতন হতে হবে। এবং ইটস এ গুড সাইন যে আমরা সবাই ডিজিটালাইজ হচ্ছি, অ্যানালগ থেকে সবাই ডিজিটাল হচ্ছে, বিভিন্ন মাধ্যমগুলো আমরা ব্যবহার করতে শিখছি। ইটস এ গুড থিং, বাট কিভাবে ব্যবহার করছি, কি জন্য ব্যবহার করছি, ওটা ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট এবং খুবই ভালো কিছু কথা বলেছেন, ধন্যবাদ। গল্পে আড্ডা আমাদের সময় শেষ, বাড়ি ফিরে যেতে হবে। যাবার আগে আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। এই লাস্ট কথাগুলো সবই আসলে দর্শকদের উদ্দেশ্যে ছিল। আমি খুবই দুঃখিত যদি কড়া কিছু বলে থাকি, বাট আমি এভাবেই ভাবি যে আমার নিজেকে আমি রিপ্রেজেন্ট করছি কিভাবে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ সম্মান আমি তখনই পাবো যখন আমি সম্মান দিব। তো আমি আমার দেশকে যদি সম্মান না দিই, তাহলে কিন্তু দেশও সুযোগ বুঝে আমাকে অপমান করে দিবে কোনো এক সময়। জি, অনেক অনেক শুভকামনা রইল ভাই আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ।
দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।